শুরুটা হয় আলাস্কার এক ঘন জঙ্গল থেকে। জঙ্গলটা দেখে সাধারণ মনে হলেও এর পেছনে ছিল ভয়ঙ্কর রহস্য। এই জঙ্গলের পাশেই এক তেল কোম্পানি ছিল, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজ করতে আসতো। আর সেখানে আমরা দেখতে পাই জন অটোইকে। জন এই কোম্পানির এক বিশেষ কর্মী ছিল, যার পিছনে ছিল বড় একটা কারণ। কিন্তু কি কারণ? জন এখন মানসিক রোগের শিকার হয়েছে। সে ভিতর থেকে ভীষণ একা হয়ে পড়েছে, যেন তার জীবনে কোনো উদ্দেশ্য নেই। অদ্ভুত ব্যাপার এই যে জন নিজেও জানতো না মানসিক রোগ থেকে সে কবে বাইরে বেরিয়ে আসবে। জনের আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। অনেক সময় জন একা বসে চিঠি লেখে আর বলে, আমি জানি না আমি এসব কি লিখছি। মনে হয় আমি খুব একা, মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে। এমনকি জন একসময় নিজেকে মেরে ফেলার চেষ্টাও করে, কিন্তু সে তেমনটা করতে পারে না। আসলে এর কারণ জনের স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে, যার কষ্ট সে আজও ভোগ করছে। একদিন জন দেখতে পায় যে কোম্পানি কয়েকজন কর্মী বাড়ি দাঁড়িয়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে এক নেগড়ে বাঘ তাদের আক্রমণ করে বসে। কিন্তু জন তাদের ঠিক সময় বাঁচিয়ে নেয়, আর এটাই ছিল তার প্রধান কাজ। মানে কোম্পানির কর্মীদের সুরক্ষা রাখাই জনের আসল কাজ। মাঝে মাঝে জন ঘরের ওই ছবিটার দিকে তাকিয়ে থাকে, যেটা তার বাবার লেখা 4 লাইনের এক কবিতা ছিল। যেন সেই কবিতার সাথে জনের জীবন অনেকটাই জড়িয়ে ছিল, যেটা শেষে স্পষ্ট হবে। আর তাই জন নেগড়ে বাঘটার প্রতিটা হৃদস্পন্দন অনুভব করে। সে জীবনের আসল লক্ষ্যে ফিরতে চায়। ফাইনালি একদিন তাদের সবাইকে ছুটি দেওয়া হয়, যে জন্য কোম্পানি থেকে একটা প্লেন প্রস্তুত করা হয়। এদিকে চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে, যে জন্য সবাই প্লেনটায় চড়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। বাড়ি ফিরে খুশিতে সবাই অনেকটা এক্সাইটেড ছিল, কিন্তু তারা জানতো না এই খুশিটা বেশিক্ষণ টিকবে না। আসলে একটু পর তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যেটা কারোর ধারণাই ছিল না। হঠাৎ প্লেনটার সিস্টেম ডিভাইস খারাপ হয়ে পড়ে এবং প্লেনটা ঝাঁকুনি দিয়ে ওঠে। তখনই জন লক্ষ্য করে এই প্লেনটা কিছু ঠিক নেই। জন দ্রুত সিট বেল্ট কোমরে বেঁধে নেয়। অন্যদিকে বাকিরা ওপরবেলার কাছে কাকতি মিনতি করে, কিন্তু দুর্ভাগ্য যখন পিছু নেয় তখন ওপরবেলাও তাকায় না। 1 সেকেন্ডের মধ্যে প্লেনটা ভেঙে পড়ে। জনের চোখ খুললে সে দেখতে পায় বরফে ঢাকা ফাঁকা জায়গায় সে একা বসে। সে কোনো মতে বেঁচে গেছে। চারদিকে প্লেনটার ধ্বংসাবশেষ পড়েছিল, যাত্রীদের চিৎকার ভেসে আসে। জন দৌড়ে এগিয়ে যায়। সে কোনো মতে সবাইকে সাহায্য করে। এই মুহূর্তে তারা ভাঙা প্লেনের ভেতরে আশ্রয় নেয়। গণনা করে দেখা যায় এখন তারা 7 জন বেঁচে আছে, কিন্তু তারা জানতো না এই প্লেনটা এমন এক জায়গায় ফেসে গেছে যার দূর দূরান্তে কোনো জনবসতি নেই। সুতরাং এতটুকু বিষয় তারা বুঝতে পারে সাহায্য আসবে না। এদিকে চারপাশের আবহাওয়ায় হাত পা জমে যায়। আর তাই জন বলে, আমাদের আগুনের দরকার, কিন্তু আগুন ধরতে তো কাঠ কয়লার প্রয়োজন। সেগুলো এখানে কিছুই নেই। আর তাই তারা প্লেন থেকে সিট ভেঙে ধ্বংসাবশেষ জোগাড় করে। সন্ধ্যা নেমে আসে। এক ফাঁকে জন ঝোপের মাঝে কাউকে দেখতে পায়। সে বুঝে যায় সেখানে কেউ আছে। জন সামনে এগিয়ে যেতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। জন কিছু করতে যাবে এমন সময় এক ক্ষুধার্ত নেকড়ে জনকে আক্রমণ করে বসে। অন্ধকারের মধ্যে সে কিছু দেখতে পায় না, কিন্তু জন নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। সেই মুহূর্তে তার সঙ্গীরা এসে জনকে বাঁচিয়ে নেয়। এবারের মতো জন কোনো মতে বেঁচে যায়। এই সময় তারা বুঝতে পেরে যায় যে তাদের প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হবে, নয়তো বিপদ হবে। যেহেতু জন একজন দক্ষ শিকারী বা রক্ষাকর্মী ছিল, তাই জঙ্গল সম্পর্কে তার জ্ঞান অনেকটাই। সে জানে কোন গন্ধ কি ইঙ্গিত দেয় আর কোন শব্দ বিপদের সংকেত। জন সবাইকে স্পষ্ট করে বলে, আমাদের খাবার জোগাড় করতে হবে, আগুন জ্বালিয়ে রাখতে হবে। জন এটাও বলে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে, মৃতদেহের গন্ধ বাতাসে ভাসছে, আর বিপদ এইখানেই ছিল। বন্যপ্রাণীরা রক্তের গন্ধ এড়িয়ে যায় না। এরপর তাদের সিদ্ধান্ত হয় সবাই একসাথে কাজ করবে। সবাই মিলে মৃতদেহগুলো অন্যদিকে রেখে দেয়, কিন্তু তাদের কাছে খাবার ছিল স্বল্প পরিমাণে, কয়েক টুকরো মাংস আর কয়েক বোতল ওয়াইন। আর এখানে প্রশ্ন ওঠে, এই সামান্য খাবার দিয়ে তারা কদিন বাঁচবে? এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তারা আগুন জ্বালিয়ে আড্ডা দেয়। ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে এক অদ্ভুত গর্জন শোনা যায়। সবাই আতঙ্কে জঙ্গলের দিকে এগিয়ে যা দেখে, সেটা দেখে তারা চমকে যায়। দেখা যায় অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে, এবং পরের মুহূর্তেই আরো অনেকগুলো চোখ বেরিয়ে আসে, যেন ওরা স্পষ্ট জানিয়ে দেয় এই জঙ্গলটা তাদের। জনতাতে সবাইকে বলে, ভয় পালিয়ে গেলে সবাই মরবে, ওদের চোখের দিকে তাকিয়ে থাকো। ভাগ্যবশত নেকড়েরা জঙ্গলে পালিয়ে যায়। সুতরাং তারা স্পষ্ট বুঝতে পারে জায়গাটা সুবিধার নয়। রাত গভীর হয়ে আসে, সবার চোখ লেগে যায়। আর এবার তাদের পাহারা দেবার পালা আসে। একে একে সবাই পাহারা দেয়, আর শেষে আসে
হান্নান ডিস নামের এই লোকটা। এই সময় জন তার স্বপ্নে তার স্ত্রীকে দেখে। সে জনকে বলে, জন তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর দিন সকাল, কিন্তু সকাল হতেই ঘটে অঘটন। দেখা যায় নেগরেদের আক্রমণে হান্নান ডিচ মারা গেছে, কিন্তু অবাক ব্যাপার, তার গায়ে একটা আঘাতের চিহ্ন নয়, অনেকগুলো ছিল, এবং নেগরেরা লোকটার মাংস চিড়ে খায়নি। অবাক ব্যাপার, শুধু সাবধান করে দিয়ে গেছে। জন বুঝতে পারে যদি এমনই চলতে থাকে তাহলে কেউ বাঁচবে না। সে সবাইকে স্পষ্ট করে জানায় ভালো হবে সবাইকে দূরে কোথাও যেতে হবে। এই সময় জন দূরে এক জঙ্গল দেখতে পায়। সে বাকিদের বলে সামনের ওই জঙ্গলটা নিরাপদ হতে পারে, কিন্তু এখানে এখন তাদের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। ডিয়াজ নামের একজন বলে এখানে কারো হুকুম চলবে না, আমি কারো কথা শুনবো না। সে জনের নেতৃত্ব মানতে চায় না। এরপরেও জন আর বাকিরা প্রস্তুতি নিতে শুরু করে, ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং মৃতদের পার্স আর পরিচয়পত্র সঙ্গে নেয়। আসলে যদি তারা বেঁচে ফেরে হয়তো তাহলে সেগুলো এখন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিবে। এক ফাঁকে জন একটা বোতলে ডিজেল ভরে নেয় যাতে পরে আগুন জ্বালানোর কাজে আসে। আসলে এর কারণ এই লড়াই শুধু ঠান্ডার বিরুদ্ধে নয়, নেগরিদের বিরুদ্ধেও কাজে আসবে, আর এখন থেকে তাদের প্রতিটি পদক্ষেপ শেষ হতে পারে। এরপর তারা একসাথে জঙ্গলের দিকে রওনা দেয়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না। শুরু হয় তুষার ঝড়, আর এই ঝড়ের কবলে পড়ে এখন তাদের মধ্যে একজন পিছিয়ে পড়ে, আর তখনই নেগরিগুলো সেই লোকটাকে আক্রমণ করে। চিৎকার শুনে তারা যতক্ষণে সেখানে পৌঁছায় দেখা যায় এতক্ষণে লোকটা মারা যায়। সুতরাং তাদের দল থেকে আরও একজন কমে যায়, কিন্তু তারা থেমে যায় না। দীর্ঘ যাত্রার পর জঙ্গলের অনেক কাছে পৌঁছায়। আসলে কথায় বলে যদি কপালে দুঃখ লেখা থাকে তাহলে ভাগ্যের চাকাও ঘোরে না। এক ঝাঁক নেকড়ের দল আবারও তাদের বিরুদ্ধে হামলা চালায়। সবাই প্রাণপণে ছুটতে ছুটতে জঙ্গলের মাঝে লুকিয়ে পড়ে এবং তারা আগুন জ্বালানোর চেষ্টা করে। একমাত্র আগুন ছিল এখন তাদের অস্ত্র, কিন্তু এতেও কোনো কাজ হয় না। জঙ্গলের বাড়ি থেকে নেকড়েগুলো অদ্ভুত চিৎকার করছিল, যেন ওরা দূর থেকে এখন তাদের উপর নজর রাখছে, এবং ওরা বলছে এখান থেকে পালাও, এই জঙ্গলটা আমাদের বাসস্থান। বিপদের হাত থেকে রক্ষা পেতে এখন তারা হাতিয়ার তৈরি করে। আর ঠিক তখনই ডিস আর জনের মাঝে ঝামেলা হয়। জন তাকে স্পষ্ট করে জানায় যদি সে আবার ঝামেলা করে জঙ্গলে তাকে একা থাকতে হবে। এই কথা বলতে না বলতেই নেগরিদের দলনেতা সেখানে আসে। সে সবাইকে সাবধান করে যায় যেন সে শান্ত করে সবাইকে সতর্ক বার্তা দিয়ে যায়। এইদিকে তারা ভয়ে আতঙ্কে ঘাবড়ে যায়। ভাগ্য ভালো যে সে তাদের আক্রমণ করেনি, শুধু সাবধান করে দিয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, গল্পের আসল টুইস্ট এখনো বাকি আছে। একসময় তারা আগুনের পাশে বসে থাকে আর বলে বিপদ কেটে গেছে, কিন্তু তারা জানতো না এই জঙ্গলে নেকড়েদের রাজত্ব চলে। হঠাৎই একটা নেকড়ে ডিয়াজকে আক্রমণ করে বসে, যার ফলে কয়েকজন আহত হয়, কিন্তু তারা তাকে মেরে ফেলে এবং সেই নেকড়ের মাংস তারা খাবার হিসেবে খায়। আর এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ডিয়াজ রাগে নেকড়েটার মাথা কেটে জঙ্গলের দিকে ছুরি মারে, যেটা করা তার ঠিক হয়নি। দেখা যায় এবার তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। শুনে বোঝাই যায় এবার তারা সতর্ক নয়, সোজা যুদ্ধ করবে। জন বুঝতে পারে যে পালাতে হবে, কিন্তু এখানে আরেকটি বিষয় সামনে আসে। এই অন্ধকারের মধ্যে তারা যাবে কোথায়? না তারা এই জঙ্গলে এর আগেও এসছে, না এই জঙ্গলটাকে তারা ভালো করে চেনে, এবং তারা এটাও জানতো না নেকড়েদের বাসস্থান কোথায়। সুতরাং এখন তাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল, যদি ভুলবশত নেকড়েদের বাসস্থানে ঢুকে পড়ে তাহলে মৃত্যু নিশ্চিত। সময় না নষ্ট করে সবাই আগুন হাতে নিয়ে বেরিয়ে পড়ে। একটা জায়গায় এসে ব্রুক নামে লোকটা খুব ক্লান্ত হয়ে যায়, তাই আশেপাশে সুরক্ষিত জায়গা দেখে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। বরফে জমে যাওয়া সেই জঙ্গলের মাঝখানে আগুনের আলোয় বসে সবাই যখন নিজের পরিবারের গল্প করছিল, তখন জন প্রথমবার নিজের ভেতরের কষ্টটা খুলে বলে। জন ছোটবেলায় বাবাকে সহ্য করতে পারত না। আসলে তার বাবা ছিল খুব কঠোর, আবেগহীন একজন কবি হলেও বাস্তব জীবন ছিল খুব কঠিন। কিন্তু তার বাবার লেখা সেই 4 লাইনের এক কবিতা জনের মনে গেঁথে গিয়েছিল। আসলে জনের বাবা জীবনে অনেক হার মানা মানুষ ছিলেন, ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন, কিন্তু কবিতার মাধ্যমে সে শিখে নিয়েছিলেন শেষ লড়াই পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। জন তখন ছোট ছিল, বাবাকে বুঝতো না, কিন্তু আজ বরফে ঘেরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝতে পারে যে এই কবিতাই তার বাঁচার একমাত্র শক্তি। সে বুঝে যায় যে তার বাবা হার মানেনি, সে শুধু বাস্তবতাকে মেনে নিয়েছিল, আর সেই 4 লাইনটাই এখন জনের শেষ সাহস। তো যাই হোক, সকাল হয়, দেখা যায় ব্রুক মারা গেছে। এখন পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে তাদের দল থেকে একজন একজন করে মারা যাচ্ছিল। এর কারণ তারা জানেও না যে তারা কদিন বাঁচবে।
আর আদেও বাড়ি ফিরতে পারবে কিনা। সবাই মন খারাপ করে বসে থাকে, সকলেই বাঁচার আশাটা ছেড়ে দিয়েছে। দেখা যায় জনও মানসিক চাপে ছিল। আসলে জন সেও তার জীবনে হার মেনেছিল, যার কারণে সে আলাস্কার এই তেল কোম্পানিতে কাজ করত। হ্যাঁ, জন তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলার দুঃখে মানসিক রোগে আক্রান্ত হয়, মানে জনের স্ত্রী। একসময় জন লক্ষ্য করে জঙ্গলে কিছু গাছ কাটা হয়েছে, যেটা সাধারণভাবে মানুষেরই কাজ। অর্থাৎ এটা স্পষ্ট বুঝতে পারা যায় জঙ্গলের আশেপাশে কোনো মানুষ বা জনবসতি আছে। অল্প কিছুক্ষণের জন্য সবার মুখে আশা জাগে, বাঁচার আশা, এবং জঙ্গলের পাশ থেকে জলের শব্দ কানে আসে। এবার তারা পুরোপুরি বুঝে যায় পাশে নদী আছে, হয়তো ঝর্ণার জল নদীর উপর পড়ছে। শব্দের পিছু করে সবাই সেখানে পৌঁছায়, কিন্তু নদীর জল স্পষ্ট দেখা যায় না। সুতরাং একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, যেহেতু নিচে থেকে জলের শব্দ হচ্ছে, তাই নদী অনেক গভীর হবে, আর এই নদী হবে এখন তাদের বাঁচার শেষ রাস্তা। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা হয়, নদীর নিচে কি করে নামবে? আর এত উপর থেকে নিচে নামা অসম্ভব ছিল। বুদ্ধি করে তারা জামাকাপড় এইভাবে বেঁধে রশি বানায়, এবং সেই রশি গাছের একদিকেই বাঁধে, আর অপরদিক একজন ধরে সামনে ঝাউ গাছের দিকে ঝাঁপ দেয়, আর ঝাউ গাছের সাথে রশির অন্য দিকটা বেঁধে দেয়। এমন করেই তারা নিচে নামার প্রক্রিয়া শুরু করে। একে একে সবাই ওই পার যায়, কিন্তু এখন তাদের মধ্যে একজন, যার নাম টার্গেট, সে উচ্চতা দেখে ভয় পেত। অর্থাৎ সে উঁচু জায়গায় দেখে ভয় পেত। সে কোনো রকমের রশিতে পা রাখতেই মাঝপথে সে ফেসে যায়, কিন্তু রশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আর ঠিক তখনই সে রশি ছিঁড়ে পড়ে যায় এবং টার্গেট মারা যায়। দুর্ভাগ্যক্রমে সেখানেই তাক করেছিল একদল নেকড়ে। গাছের ওপর থেকে তারা নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। লাশটা নেই, মানে টার্গেট নেকড়ের শিকার হয়েছে। এখন এই মুহূর্তে জনদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, নেকড়েগুলো বদলা নিচ্ছে। তাই জন সময় অপচয় না করে সে তার সঙ্গীদের নিয়ে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা এক নদীর সামনে পৌঁছায়, আর তারপর তারা নদীপথ ধরে সামনের দিকে এগিয়ে যায়। একসময় ডিয়াজ হাল ছেড়ে দেয়, সে আর হাঁটতে পারে না। ভেতর থেকে সে খুব ক্লান্ত ছিল। ডিয়াজ বলে সে আর হাঁটতে পারছে না, বোধহয় সে বাড়ি ফিরতে পারবে না। জন তাকে জানায়, সুরক্ষিত জায়গা আমাদের খুব কাছেই আছে, সুতরাং বেশি দেরি করলে চলবে না, যত দ্রুত সম্ভব লোকালয়ে পৌঁছাতে হবে। কিন্তু ডিয়াজ একেবারে হাল ছেড়ে দেয়, যার কারণে তারা বাধ্য হয়ে ডিয়াজকে সেখানে ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। নদীপথ ধরে তারা দীর্ঘ পথ পেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ডিয়াজকে একদল নেকড়ে হামলা করে, আর ডিয়াজ সেখানে মারা যায়। তো যাই হোক, একসময় জনদের কয়েকটা নেকড়ে আক্রমণ করে। দুজনে কোনো মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দৌড়তে দৌড়তে হ্যানরিক ভুলবশত নদীর জলে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে হ্যানরিক জলে ভেসে যায়। হ্যানরিককে বাঁচাতে জন সেও নদীর জলে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যক্রমে হ্যানরিকের পা জলের নিচে আটকা পড়ে যায়, আর ঠিক তখনই জন হ্যানরিককে সে টেনে হিচড়েও বাইরে বের করতে পারে না, যার ফলে দম বন্ধ হয়ে হ্যানরিক মারা যায়। দেখতে দেখতে 7 জনের মধ্যে শুধু জন বেঁচে আছে। জন এরপর কোনো মতে নদীর পাড়ে উঠে আসে। সে আকাশের দিকে আপাত দৃষ্টিতে তাকিয়ে থাকে। জন উপরবেলাকে বলে, যদি তুমি সত্যি থাকো তাহলে আমাকে দেখা দাও, আমাকে সাহায্য করো, আমি দেখতে চাই সত্যি কি তুমি আছো। জন এক মুহূর্তের জন্য রেগে যায়। সে এই মুহূর্তে ভালো করে বুঝতে পারে যে উপরবেলার হাতে কিছুই নেই, সুতরাং বাঁচতে হলে নিজেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। হয় নিজেকে শক্ত করে এসব থেকে বের হতে হবে, নয়তো উপরবেলার অপেক্ষায় বসে মৃত্যু হবে। জন সিদ্ধান্ত নেয় সে নিজেকে সামলাবে আর জঙ্গল থেকে বের হবে। সাহসের সাথে জন হ্যানরিকের ব্যাগটা নিয়ে এগিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও জন জঙ্গল থেকে বের হতে পারে না। শুরু হয় আবারও তুষার ঝড়। এখন জন একদম ক্লান্ত ছিল। দীর্ঘদিন ধরে যাত্রা করে জনের পা আর চলছিল না, তাই বাধ্য হয়ে জনকে দাঁড়িয়ে যেতে হয়। জন সেসব পার্টস বাইরে বের করে রেখে দেয় যারা এতদিন ধরে মারা গেছে, সাথে জনের নিজেরটাও। জন এবার শেষবারের মতো আবার তার স্ত্রীকে দেখতে পায়, যদিও সে এখন বিপদে পড়েছিল। দেখা যায় দুর্ভাগ্যক্রমে জন এমন এক জায়গায় ঢুকে পড়েছে যেটা কিনা নেকড়েদের বাসস্থান ছিল। চারপাশে বিভিন্ন হাড়গোড় পড়েছিল। জন বুঝতে পেরে যায় যে এটা নেকড়েদের ডেরা। এই কথা ভাবা মাত্রই হঠাৎ জনের চারপাশ দিয়ে নেকড়েরা তাকে ঘিরে ফেলে, আর সেখানেই নেকড়েদের দলনেতা দাঁড়িয়েছিল। একবার আবারও জন নিজের শেষ সিদ্ধান্তে দাঁড়িয়েছিল, হয় তাকে নেকড়েদের বিপক্ষে লড়তে হবে, নয়তো নেকড়েদের হাতে মারা পড়বে। জন এই মুহূর্তে তার বাবার সেই কথাগুলো মনে করে, আমি আবারও শেষ লড়াই ঝাঁপিয়ে পড়েছি, হয়তো এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। আজই হয় আমি বাঁচব, নয়তো মরব, কিন্তু যাই হোক আমি লড়াই করে শেষ করব। জন যুদ্ধ করার জন্য মাথা উঁচু করে, আর সে হাতে কয়েকটা বোতল বেঁধে নেয়।
কিন্তু এখন তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য দেখা যায়। জন যেমন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, সেদিকে নেকড়েরাও তাকে মারার জন্য প্রস্তুত ছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, শেষে কে জিতলো, জন নাকি নেকড়ে বাঘ? আসলে এই মুভির গল্পে মানুষ বনাম নেকড়ে বাঘের যুদ্ধ দেখানো হয়নি, শুধু যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে। আসলে শেষ দৃশ্যটা রাখার জন্য সবাই নিজের মতো করে সাজিয়ে নেয়। অনেকেই ভাবে জন জিতেছে, আবার অনেকেই ভাবে জন মারা গেছে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।